১৯৯১ সালের ২০শে মার্চ বসন্তের এক উজ্জ্বল সকালে বাংলাদেশের ভাগ্যাকাশে এক নতুন সূর্যোদয় হলো। প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রীর হাতে দেশের শাসনভার। কিন্তু এই ক্ষমতা কোনো রাজকীয় উত্তরাধিকার ছিল না। এটি ছিল ৯ বছরের রাজপথের সংগ্রামের ফসল। ক্ষমতার চেয়ারে বসে তিনি এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়লেন। চারিদিকে প্রত্যাশার চাপ, আর রাষ্ট্রীয় কাঠামোয় তখনও সামরিক শাসনের প্রেতাত্মা। খালেদা জিয়া জানতেন তাকে কেবল শাসন করলেই চলবে না, তাকে রাষ্ট্র ব্যবস্থার খোলস পাল্টাতে হবে। যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি জানেন খালেদা জিয়ার প্রথম সরকারের সবচেয়ে বড় কৃতিত্বটি কি, উত্তরটি হলো সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন। দীর্ঘ ১৬ বছর পর তিনি রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা থেকে সরে এসে ক্ষমতা জনগণের প্রতিনিধিদের হাতে ফিরিয়ে দিলেন। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে শুরু হলো এক নতুন যুগ। যে অসীম সাহসিকতায় তিনি এই পরিবর্তন এনেছিলেন তা ইতিহাসে তাকে অনন্য করে রেখেছে। সরকার গঠনের মাত্র ১ মাসের মাথায় আঘাত হানল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। মানুষ মারা গেল প্রায় ১.৫ লক্ষ। বিশ্ব অবাক হয়ে দেখল বাংলাদেশের এক নতুন রূপ। খালেদা জিয়া শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকলেন না, তিনি কাদা জল মারিয়ে পৌঁছে গেলেন দ্বীপ অঞ্চলে। এই মেঠো কূটনীতি আর নিরলস পরিশ্রমের ফলে আন্তর্জাতিক সাহায্য আসতে শুরু করলো, আর বাংলাদেশ ঘুরে দাঁড়ালো দ্রুততম সময়ে। খালেদা জিয়ার শাসনের এক নীরব বিপ্লব ছিল নারী শিক্ষা। তিনি বুঝতে পেরেছিলেন একটি জাতিকে শিক্ষিত করতে হলে আগে মায়েদের শিক্ষিত করতে হবে। মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা উপকরণ বিতরণ এবং উপবৃত্তি তিনি চালু করলেন। এই একটি সিদ্ধান্ত বাংলাদেশের কয়েক কোটি নারীর ভাগ্য বদলে দিয়েছিল। আজ বাংলাদেশে যে নারীর ক্ষমতায়ন আমরা দেখছি তার শক্ত ভিত্তি স্থাপিত হয়েছিল ৯০-এর দশকের সেই দিনগুলোতেই। ২০০১ সালের নির্বাচন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তিনি তখন এক প্রভাবশালী নাম। সার্ককে শক্তিশালী করা এবং আঞ্চলিক দারিদ্র্য বিমোচনে তার ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হলো। যমুনা সেতু, রাস্তাঘাট আর অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ তখন মধ্যম আয়ের দেশের স্বপ্ন দেখতে শুরু করেছে। তবে ক্ষমতা সবসময় সুখের হয় না। ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তাকে মোকাবেলা করতে হয়েছে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার। দুর্নীতি আর সুশাসনের প্রশ্ন ধেয়ে আসছিল বারবার। একদিকে উগ্রবাদের মাথাচাড়া দিয়ে ওঠা, অন্যদিকে রাজপথের টানা অবরোধ। বিএনপি সরকার তখন এক কঠিন পরীক্ষার মুখে। পর্দার আড়ালে দানা বাঁধছিল এক গভীর চক্রান্ত যা বাংলাদেশের রাজনীতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল বারবার। ২০০৬ সালের ২৮শে অক্টোবর ক্ষমতার ৫ বছর শেষ হলো, কিন্তু বিদায়টা সহজ ছিল না। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে দেশ জুড়ে শুরু হলো এক রক্তক্ষয়ী সংঘাত। লগি বৈঠার তাণ্ডবে রাজপথ লালে লাল হয়ে গেল। খালেদা জিয়া তখনও জানতেন না তার শাসনের এই সমাপ্তিই হবে তার জীবনের সবচেয়ে দীর্ঘ ও নিঃসঙ্গ লড়াইয়ের সূচনা। জানুয়ারির সেই কনকনে শীতের রাত, ১১ই জানুয়ারি ২০০৭, সেনাবাহিনী হস্তক্ষেপ করল। রাষ্ট্রীয় ক্ষমতায় এলো অসাংবিধানিক এক শক্তি। শুরু হলো -2 ফর্মুলা। খালেদা জিয়াকে কি দেশ ছাড়তে বাধ্য করা যাবে, নাকি কারাগারের নির্জন প্রকোষ্ঠই হবে তার পরবর্তী ঠিকানা? ২০০৭ সালের ১১ই জানুয়ারি বাংলাদেশ এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। সংবিধান স্থগিত, জরুরি অবস্থা জারি। -2 ফর্মুলার এক অশুভ নীল নকশা তখন টেবিলের উপর। দেশি বিদেশি শক্তির লক্ষ্য একটাই, দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরতে বাধা দেওয়া হলো, আর বেগম জিয়ার উপর শুরু হলো অমানবিক চাপ। তখনকার সামরিক সমর্থিত সরকার বেগম জিয়াকে প্রস্তাব দিল সপরিবারে সৌদি আরব চলে যেতে হবে। রাজকীয় সম্মান আর নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলো, কিন্তু বিনিময়ে তাকে ছাড়তে হবে রাজনীতি, ছাড়তে হবে এ দেশের মাটি। সেই সংকটময় মুহূর্তে বেগম জিয়া যে জবাব দিয়েছিলেন তা আজও বাংলাদেশের মানুষের কানে বাজে। তিনি বলেছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এ দেশের মাটিতেই আমার জন্ম, এ দেশের মাটিতেই আমার মৃত্যু হবে। বিদেশি নির্বাসনে যাওয়ার চেয়ে তিনি কারাবরণকেই শ্রেয় মনে করলেন। ৩রা সেপ্টেম্বর ২০০৭ অন্ধকার ফুরে পুলিশের গাড়ি এসে থামল মইনুল রোডের সেই বাড়িতে। গ্রেফতার করা হলো সাবেক প্রধানমন্ত্রীকে। সংসদ ভবন এলাকার একটি পরিত্যক্ত বাড়িকে ঘোষণা করা হলো সাবজেল। একসময় যে নারী প্রধানমন্ত্রীর প্রোটোকলে চলতেন তাকে রাখা হলো এক নির্জন কক্ষে। নেই কোনো টেলিভিশন, নেই সংবাদপত্র। দুই ছেলে তারেক রহমান আর আরাফাত রহমান কোকো তখন রিমান্ডের অত্যাচারে জর্জরিত। একজন মা হিসেবে নিশ্চয়ই সেই যন্ত্রণা ছিল অসহ্যকর, কিন্তু জেলের ভেতরেও তিনি ছিলেন অটল। সিপাহীরা তাকে যখন দেখত তারা সেই অবিচল চাহনি দেখে তারা স্যালুট দিতে ভুলে যেত না।
এক বছর পর 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি মুক্তি পেলেন, কিন্তু বাইরে এসে দেখলেন দল ছিন্ন ভিন্ন। এরপর ডিসেম্বরের নির্বাচনে এক বিতর্কিত ফলাফল আসলো। বিএনপি বিরোধী দলের আসনে বসলো। শুরু হলো খালেদা জিয়ার জীবনের এক নতুন সংগ্রাম, সংসদের ভেতর এবং বাইরে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। 2010 সালের 13 নভেম্বর তার জীবনের অন্যতম শোকাবহ দিন। দীর্ঘ 38 বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হলো। এটি কেবল একটি বাড়ি ছিল না, এটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শেষ স্মৃতি। সেদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা হাজারো কর্মীর সামনে তিনি বলেছিলেন, তারা আমার ঘর কেড়ে নিয়েছে, কিন্তু মানুষের মন থেকে আমাকে সরাতে পারবে না। 2013 সালের শেষ দিক, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ উত্তাল। বেগম জিয়া ঘোষণা করলেন মার্চ ফর ডেমোক্রেসি, কিন্তু 29 ডিসেম্বর তাকে তার গুলশান বাসভবনে অবরুদ্ধ করে রাখা হলো। গেটের সামনে আড়াআড়ি করে রাখা হলো দুটি বালু ভর্তি ট্রাক। এরকম একটি দৃশ্য আজও মানুষের চোখে ভাসে। পতাকাবাহী গাড়িতে বসে থাকা বেগম জিয়া বের হওয়ার চেষ্টা করছেন, আর পুলিশ তাকে আটকে দিচ্ছে। সেদিন তিনি একাই লড়াই করেছিলেন এক দানবীয় শক্তির বিরুদ্ধে। গণতন্ত্রের জন্য এক সাবেক প্রধানমন্ত্রীর এমন অবরুদ্ধ দশা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল সেদিন। কিন্তু নিয়তি তার জন্য আরও বড় পরীক্ষা জমিয়ে রেখেছিল। রাজনীতির লড়াই ছাপিয়ে এবার শুরু হলো ব্যক্তিগত জীবনের চরম ট্র্যাজেডি। নির্বাসনে থাকা ছোট ছেলের মৃত্যু সংবাদ যখন এলো, তখন তিনি অবরুদ্ধ এক নেত্রী, সন্তানহারা এক মা। বেগম জিয়া কি পারবেন এই শোক সামলে ঘুরে দাঁড়াতে, নাকি জেলের অন্ধকার প্রকোষ্ঠই হবে তার পরবর্তী গন্তব্য? 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়া থেকে ভেসে এলো এক হৃদয় বিদারক সংবাদ। বেগম জিয়ার আদরের ছোট সন্তান আরাফাত রহমান কোকো আর এ দুনিয়াতে নেই। তখন তিনি গুলশান কার্যালয়ে কার্যত বন্দী। ছেলের মৃতদেহ যখন কফিনে করে তার সামনে আনা হলো, তখন তিনি কেবল একজন নেত্রী নন, তিনি ছিলেন এক শোকাতুর মা। রাজনীতির নিষ্ঠুরতা সেদিন তাকে শেষ বিদায় জানাতে বাইরে যেতে দেয়নি। শেষক তিনি পাথর চাপা দিয়ে রাখলেন, কিন্তু শরীরের উপর দিয়ে বয়ে গেল ধ্বংসাত্মক ঝড়। এই শোকই সম্ভবত তার স্বাস্থ্যের অবনতির প্রথম ধাপ ছিল। 8 ফেব্রুয়ারি 2018 ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। জিয়া এতিমখানার ট্রাস্ট মামলার রায় হলো। বেগম জিয়া জানতেন আজ কি হতে যাচ্ছে। তিনি ধীরস্থিরভাবে ঘর থেকে বেরোলেন। আদালত তাকে সাজা দিল 5 বছরের। 73 বছর বয়সী 3বারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হলো পরিত্যক্ত পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষে। নাজিমউদ্দিন রোডের সেই নির্জন প্রকোষ্ঠে তিনি ছিলেন একমাত্র বন্দী। স্যাঁতস্যাঁতে দেয়াল আর একাকিত্ব ছিল তার নিত্য সঙ্গী। কিন্তু কারাগারের ভেতরেও তার সেই রাজকীয় আভিজাত্য কমেনি এক বিন্দুও। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটতে থাকলো। আর্থারাইটিস আর নানা জটিলতায় তার হাঁটাচলা বন্ধ হয়ে যায়। একসময় যাকে রাজপথে গর্জন করতে দেখা যেত, তাকে এখন দেখা যাচ্ছে হুইল চেয়ারে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, দীর্ঘ কারাবাসেও তিনি সরকারের কাছে কোনো করুণা ভিক্ষা করেননি। তার সে আপোষের নীতি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। 2020 সাল, বিশ্বজুড়ে করোনার তাণ্ডব। সরকার মানবিক কারণে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিল। তিনি ফিরলেন তার গুলশানের বাসভবন ফিরোজায়। কিন্তু এই মুক্তি ছিল অনেকটা চার দেয়ালের মাঝখানে সীমাবদ্ধ। তিনি রাজনীতি থেকে দূরে, জনগণের থেকে দূরে। একসময়ের কোটি মানুষের নয়নমণি এখন নিভৃত বাসে। পরম মমতায় তার সেবায় নিয়োজিত কেবল তার চিকিৎসকরা। গত কয়েক বছর ধরে তিনি বারবার হাসপাতালের আইসিইউতে গিয়েছেন। লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে তিনি আক্রান্ত। চিকিৎসকরা বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বললেও আইনি মারপ্যাচে তা সম্ভব হয়নি। তবুও তিনি হাসি মুখে সহ্য করছেন সব। তার অসুস্থতার খবর শুনে সারা দেশের মানুষ প্রার্থনা করেছে। দলমত নির্বিশেষে সবাই অনুভব করছে তিনি বাংলাদেশের রাজনীতির এক অপরিহার্য স্তম্ভ। বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী নেত্রী হয়ে ওঠার গল্প এটি। তার জীবনে পাওয়া আর হারানোর ব্যবধান অনেক বেশি। স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, ঘর হারিয়েছেন, হারিয়েছেন জীবনের শ্রেষ্ঠ সময়গুলো। তাকে নিয়ে বিতর্ক থাকতে পারে, সমালোচনাও থাকতে পারে, কিন্তু একটি সত্য কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রের জন্য তার ত্যাগ এবং আপোষহীন মানসিকতা তাকে ইতিহাসের এক অক্ষয় চরিত্র বানিয়ে দিয়েছে। তিনি কেবল একটি দলের নেত্রী নন, তিনি কোটি মানুষের কাছে দেশনেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি।
ইতিহাসের পাতা উল্টে যাবে, সময় বয়ে যাবে, কিন্তু বাংলাদেশের মানচিত্রে এ দীর্ঘদেহী সাদা ওড়না পরা নারীর পদচিহ্ন চিরকাল অমলিন হয়ে থাকবে, কারণ তিনি শিখিয়েছেন মাথা নত না করার নামই জীবন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনার যে কোনো মতামত আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।